চোখের পলকেই আধুনিক কোনো শহর চলে যাবে প্রস্তর যুগে। কোনো তেজস্ক্রিয়তা ছাড়াই আকাশ থেকে নেমে আসবে অন্ধকার। ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য সামলাতে ব্যস্ত, ঠিক তখনই কিম জন উন হাজির করলেন তার অদৃশ্য মারণাস্ত্র। অন্যদিকে যুদ্ধবিরতির আড়ালে ইরান কি চীন থেকে পাচ্ছে বিশেষ সমরশক্তি? কি ঘটছে পর্দার আড়ালে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা ব্যবচ্ছেদ করব উত্তর কোরিয়ার নতুন ব্ল্যাকআউট বোমা এবং ইরানের সামরিক প্রস্তুতির নেপথ্যে থাকা চীনের গোপন সমীকরণ। কেন এই যুদ্ধবিরতি আসলে শান্তির পথ নয়, বরং নতুন যুদ্ধের প্রস্তুতি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে নিয়ে ভূ রাজনৈতিক চাপে ব্যস্ত, ঠিক তখনই উত্তর কোরিয়া এক নতুন সমর কৌশলের বার্তা দিয়ে বিশ্বমঞ্চে উত্তপ্ত ছড়িয়েছে। আকাশে আগুনের লেলিহান শিখা আর মাটির নিচের কম্পন নয়, এবার কিম জন উনের দেশ ব্যবহার করেছে এক অদৃশ্য মরণাস্ত্র। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক চাঞ্চল্যকর ঘোষণা অনুযায়ী পিয়ংইয়ং এমন কিছু স্পেশাল অ্যাসেট পরীক্ষা করেছে যা আধুনিক কোনো শহরকে মুহূর্তের মধ্যে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। উত্তর কোরিয়ার নতুন এই সমরাস্ত্র তালিকায় সবচেয়ে আলোচিত নাম হচ্ছে কার্বন ফাইবার বোমা, যা সাধারণ মানুষের কাছে ব্ল্যাকআউট বোমা নামে সুপরিচিত। এই অস্ত্রটি সরাসরি প্রাণহানি না ঘটালেও একটি দেশের মেরুদণ্ড একেবারে ভেঙে দিতে সক্ষম। বিস্ফোরণের পর এটি বিদ্যুৎ কেন্দ্রের ওপর হাজার হাজার গ্রাফাইট ফিলামেন্ট ছড়িয়ে দেয়। এর ফলে পুরো গ্রিডে শর্ট সার্কিট সৃষ্টি হয়, বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। চোখের পলকে একটি উন্নত শহর বা পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলে অর্থনীতি ও সামরিক শক্তির উপর। ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি যখন ইলেকট্রনিক্সের জম। ব্ল্যাকআউট বোমার পাশাপাশি পিয়ংইয়ং পরীক্ষা করেছে উচ্চ প্রযুক্তির নন নিউক্লিয়ার ইলেকট্রোম্যাগনেটিক পালস, যেটাকে আমরা ইএমপি অস্ত্র বলে থাকি। এটি কোনো তেজস্ক্রিয়তা ছাড়াই শক্তিশালী তরঙ্গ ব্যবহার করে শত্রুর রাডার, গোয়েন্দা ব্যবস্থা আর স্পর্শকাতর ইলেকট্রনিক সার্কিট পুড়িয়ে ছাই করে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, কোনো গুলি না চালিয়ে একটি অত্যাধুনিক যুদ্ধ বিমানকে স্রেফ একটি ধাতব বাক্সে পরিণত করার ক্ষমতা রাখে এই অদৃশ্য তরঙ্গ। কিম জন উনের অত্যন্ত বিশ্বস্ত জেনারেল কিম জন সিক এই পরীক্ষার তদারকি করেছেন, যার মূল লক্ষ্য শত্রু স্নায়ু ও প্রতিরোধ ক্ষমতা একেবারে ধ্বংস করে দেওয়া। একদিকে অদৃশ্য অস্ত্রের মহড়া, অন্যদিকে সিউলের সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত মিলেছে। এই প্রজেক্টরগুলো প্রায় 240 থেকে 700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে আছড়ে পড়েছে। তবে শুধু ইলেকট্রনিক বোমা নয়, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ ওয়াংশো-11 ব্যালিস্টিক মিসাইলের জন্য নতুন ধরনের ক্লাস্টার ওয়ারহেডও সফলভাবে পরীক্ষা করেছে। এটি প্রমাণ করে যে পিয়ংইয়ং তাদের প্রচলিত কৌশলগত উভয় শক্তির আধুনিকায়ন অব্যাহত রেখেছে। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা পারদ এখন আকাশচুম্বী। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জ্যাকুম চল এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে তাদের ইতিহাসের সবচেয়ে শত্রুতাপূর্ণ রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার আকাশে ড্রোন অনুপ্রবেশনের ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। যদিও সিউলেকে একটি বেসরকারি উদ্যোগ বলে দাবি করে ক্ষমা চেয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তারও করেছে, তবুও পিয়ংইয়ং একে আমেরিকার মদতপুষ্ট সন্ত্রাসবাদ হিসাবে দেখছে। কিম জন উন গত মাসে হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকার আগ্রাসন ঠেকাতে উত্তর কোরিয়া পারমাণবিক সক্ষমতায় একমাত্র তাদের রক্ষা কবচ। তবে বর্তমানের এই উচ্চ প্রযুক্তির পরীক্ষাগুলো বিশ্বমঞ্চে এটাই প্রমাণ করে উত্তর কোরিয়া কেবল পরমাণু বোমার ভেতরেই সীমাবদ্ধ নেই, তারা এখনও সাইবার ও ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধের মতো অদৃশ্য যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের জন্য এই সংবাদটি নিশ্চিতভাবে এক বড় দুশ্চিন্তার কারণ। কিম জন উন এখন কেবল পেশিশক্তি নয়, মেধা ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়েও প্রতিপক্ষকে আঘাত করতে প্রস্তুত। সাধারণ দৃষ্টিতে যুদ্ধবিরতিকে মানবিক বিপর্যয় রোধ বা শান্তির পথ হিসাবে দেখা হলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর কিন্তু আরেকটি রূপ রয়েছে, যেটা একেবারে ভিন্ন। বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবনাগুলো যদি আপনি বিশ্লেষণ করবেন, তাহলে দেখতে পাবেন এর পেছনে কাজ করছে গভীর সামরিক, অর্থনৈতিক আর গোয়েন্দা কৌশল।
মূলত এটি কোনো স্থায়ী শান্তির পথ নয়, বরং নিজেদের অবস্থান শক্ত করার একটি কৌশলগত বিরতি, স্ট্র্যাটেজিক টাইম আউট যেটাকে বলে। সামরিক পুনর্গঠন ও গোয়েন্দা তৎপরতা। যুদ্ধবিরতির অন্যতম প্রধান সামরিক কারণ হলো মিলিটারি রিগ্রুপিং। একটানা যুদ্ধে সামরিক সরঞ্জাম এবং সৈন্যদের ক্লান্তি দূর করতে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর চেয়ে বড় বিষয় হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। দিস ইজ দ্য ফাইনাল ওয়ে টু ফাইন্ড আউট হাউ মেনি রেজিম অ্যান্ড গোয়িং অন ইন দিস প্লেস। সাম্প্রতিক বিভিন্ন সূত্রে জানা যায়, যুদ্ধবিরতির আলোচনার আড়ালে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আমেরিকা ও ইসরায়েল এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর সন্ধান পেয়েছে যা সাধারণ সময় অসম্ভব ছিল। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, তাহলে এটা একদম পানির মতো, যেটাকে বলে ক্রিস্টাল ক্লিয়ারের মতো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। পাকিস্তানে অবস্থানরত ইরানের শীর্ষস্থানে প্রায় 86 জন নেতার অবস্থানই তথ্য পাওয়ার বিষয়টি একেবারে উল্লেখযোগ্য, যারা দীর্ঘকাল সিআইএ বা মোসাদের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। আলোচনার টেবিলে দেওয়া বিভিন্ন প্রস্তাব আর যোগাযোগের সূত্র ধরে শত্রুপক্ষের গোপন নেটওয়ার্ক শনাক্ত করা এই নাটকের অন্যতম একটি উদ্দেশ্য হতে পারে। তার মানে যে 89 জন যে ডেলিগেট ইসলামাবাদে আসলো, সেখানে নিশ্চয়ই আমেরিকার পক্ষে যে 300 জন একটা বড় বহর গেছিলো, সেখানে মোসাদ, সিআইএ এদেরও লোকজনও ছিল। তারা এই 89 জনের মধ্যে 2-1 তো খুব পরিচিত, একজন আরাগাছে, আরেকজন ডেপুটি স্পিকার। এছাড়া বাকি যে মেধাবী যারা যারা আপনার পরমাণু বিজ্ঞানী, তাদের সবার সাথে পরিচয়, তাদের তথ্যগুলো নিয়েছে, এইগুলো এখন পরবর্তীতে কাজে দেবে। কারণ ইসরায়েল সবসময় যে কাজটি সবচেয়ে মানব অধিকার ক্ষুণ্ণ করে বারবার, তারা এই নেতৃত্বকে ধ্বংস করে দেয়, একেবারে শেষ করে দেয়। আঞ্চলিক সংঘাত রোধ ও প্রক্সি ওয়ার নিয়ন্ত্রণ। আমেরিকা ও ইসরায়েলের একটি বড় ভীতি ছিল এই যুদ্ধ একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, বিশেষ করে ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ইয়েমেনের প্রতিরোধ বিদ্রোহীরা যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে ইসরায়েলের জন্য তা সামলানো কঠিন হয়ে পড়ত। সৌদি আরব বা আমিরাতের মতো মিত্রদের সরাসরি সংঘাত থেকে দূরে রাখা এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণকে সীমিত পর্যায়ে রাখার জন্য যুদ্ধবিরতিকে একটি ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই 40 দিনের যুদ্ধে এই গ্রুপগুলো কিন্তু প্রক্সি যোদ্ধারা করেছে, কিন্তু তাদের পুরো শক্তিটা দেখায়নি। এই যুদ্ধবিরতির মধ্যে তাদেরকে দূরে রাখার একটা কৌশল খেলছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র। মজার বিষয় হলো, যুদ্ধবিরতির কথা চললেও লেবাননের উপর আক্রমণ চালিয়ে নিজেদের শক্তি প্রদর্শন থেকে বিরত থাকেনি ইসরায়েল। এটি মূলত একটি বার্তা যে বিরতি মানেই আক্রমণ বন্ধ নয়। দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানো যে কোনো শক্তিশালী অর্থনীতির জন্যই ব্যয়বহুল, যে কোনো কান্ট্রির জন্য, যত পাওয়ারফুল কান্ট্রি হোক না কেন। আমরা তো রাশিয়ার অবস্থাও দেখছি। ইউক্রেন যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তেলের বাজারকে মারাত্মকভাবে উত্তপ্ত করেছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে আমেরিকার অভ্যন্তরে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক চাপ বেড়ে যাওয়া। তারপর আবার নভেম্বরে মিড টার্ম ইলেকশন রয়েছে ট্রাম্পের। সামরিক খাতের বিশাল ব্যয় এবং অভ্যন্তরীণ অর্থনীতি, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে একটি বিরতি প্রয়োজন ছিল। বাজেট ঘাটতি কমানো এবং সামরিক রসদ পুনরায় মজুত করার জন্য এই সময়টি আমেরিকা ও ইসরায়েলের জন্য অত্যন্ত মূল্যবান, এবং এই কাজগুলো এখন তারা করছে। কূটনীতির চাপ ও অভ্যন্তরীণ রাজনীতি। ইসরায়েলের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থন থাকলেও আন্তর্জাতিক মহলে এবং খোদ আমেরিকার ভেতরে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং ইউরোপীয় বন্ধু দেশগুলোর পক্ষ থেকে আসা যুদ্ধবন্ধের চাপ সামলাতে যুদ্ধবিরতির নাটক একটি মোক্ষম হাতিয়ার। এছাড়া মিডটার্ম নির্বাচনের আগে বা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ট্রাম্প প্রশাসনকে বিশ্ব শান্তির দূত হিসাবে নিজেদের তুলে ধরতে হচ্ছে। বন্ধুদের সাথে সমন্বয় রক্ষা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা এড়াতে এই বিরতি কার্যকরী ভূমিকা রাখছে। ব্যালেন্স অফ পাওয়ার ও দীর্ঘমেয়াদী লক্ষ্য। সর্বোপরি মধ্যপ্রাচ্যে নিজেদের ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য বজায় রাখাই আমেরিকার মূল লক্ষ্য। তারা চায় না কোনো নির্দিষ্ট পক্ষ সম্পূর্ণ জয়ী হয়ে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিক। যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতিকে এমন এক পর্যায়ে রাখা হয় যেন কোনো পক্ষই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারে, আর আমেরিকা সেই সুযোগে নিজের প্রভাব বিস্তার করে রাখে। পরিশেষে বলা যায়, যুদ্ধ থামানো মানে সবসময় দুর্বলতা নয়, বরং অনেক সময় এটি শত্রু পক্ষকে বিভ্রান্ত করার এবং নিজেদের শক্তি সঞ্চয় করে নতুন উদ্যমে আঘাত করার একটি সুপরিকল্পিত পুরনো কৌশল। আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধবিরতির এই প্রেক্ষাপটটি মূলত শান্তির চেয়ে সামরিক ও রাজনৈতিক হিসাব নিকাশের উপর বেশি দাঁড়িয়ে আছে। সম্প্রতি ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সমর রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। দীর্ঘ 40 দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর বর্তমানে যুদ্ধবিরতি চললেও
পর্দার আড়ালে ইরানের সামরিক প্রস্তুতি শত্রুপক্ষকে নতুন করে ভাবিয়ে তুলছে। বিশেষ করে চীনের পক্ষ থেকে ইরানে নতুন করে সমরাস্ত্র সরবরাহের খবরটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চীনের সমর্থন আর কৌশলগত ভূমিকা কিভাবে ইরানকে সাহায্য করছে, চলুন একটু শুনে আসি। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে ইরান বনাম মার্কিন ইসরায়েল লড়াইয়ে চীন পরোক্ষভাবে সবসময় ইরানের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন দেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা এবং সামরিক রসদ সরবরাহের মাধ্যমে বেজিং তেহরানকে শক্তিশালী করে তুলছে। শি জিনপিংয়ের দেশ ইরানকে কেবল একটি বন্ধু দেশ হিসেবেই নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য খর্ব করার অন্যতম শক্তি হিসাবে বিবেচনা করে। যুদ্ধের শুরু থেকে চীন ইরানের মনোবল বৃদ্ধিতে কাজ করেছে এবং বর্তমানে যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছে বলে সবাই ধারণা করছে। গোপন পথে নতুন অস্ত্রের চালান আসার খবর। সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান তার অস্ত্র ভাণ্ডার পুনরায় সমৃদ্ধ করতে বন্ধু দেশগুলোর বিশেষ সহায়তা নিচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন তৃতীয় কোনো বন্ধু দেশের মাধ্যমে ইরানে অস্ত্র সরবরাহের চেষ্টা চালাচ্ছে, যাতে উৎসের গোপনীয়তা রক্ষা করা যায়। আর এইবার যে অস্ত্রটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত 5 সপ্তাহের সংঘর্ষে এই ধরনের অস্ত্র কম উচ্চতায় উড়ন্ত মার্কিন সামরিক বিমানগুলোর জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই অস্ত্রগুলো আবারও আকাশপথে মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। মার্কিন অভিযোগ আর চীনের প্রতিক্রিয়া। চীনের পক্ষ থেকে অস্ত্র সরবরাহের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটনের চীনা দূতাবাস। দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন চীন এই সংঘাতে কোনো পক্ষকেই অস্ত্র সহায়তা দেয়নি এবং দিবেও না। তিনি যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অপপ্রচার চালানো এবং পুরনো বিষয়টিকে অতিরঞ্জিত করা থেকে বিরত থাকার আহ্বান জানান। চীনের দাবি তারা কেবল কূটনৈতিক সমাধান এবং স্থিতিশীলতায় বিশ্বাসী। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে ইরানকে আধুনিক প্রযুক্তির অস্ত্র দিয়ে সজ্জিত করা চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ। আমরা আগে দেখেছি ওমানের মধ্যস্থতায় আলোচনা চলাকালীন ইরানে হঠাৎ করে মার্কিন ও ইসরায়েলি অভিযান করে এবং তারা ম্যাসিভ অ্যাটাক করে। দীর্ঘ 40 দিনের যুদ্ধে ইরান যে প্রতিরোধ গড়ে তুলেছিল তা ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করেছে বলে সামরিক বিশেষজ্ঞদের অভিমত। একমাত্র ট্রাম্প ছাড়া, সে তো কোনো কিছু সত্যি কথা বলে না আর নিজের ভুল স্বীকারও করে না। ইরাক, লিবিয়া বা আফগানিস্তানের পরিণতি থেকে শিক্ষা নিয়ে ইরান আগে থেকে নিজেকে প্রস্তুত করে রেখেছিল। শেষ পর্যন্ত পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয়, সেটা তারা পাকিস্তানের মাধ্যমে করে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র পুনরায় হামলা করতে পারে এমন আশঙ্কা থেকে ইরান যুদ্ধবিরতির এই সময়টুকুতে নিজেদের ঘর গোছাতে এবং চীনের সহায়তায় সমরশক্তি বাড়াতে মনোযোগী হয়েছে। ইরানের দীর্ঘদিনের প্রস্তুতি এবং অটুট মনোবল মার্কিন শ্রেষ্ঠত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। চীনের কারিগরি ও সামরিক সহায়তায় ইরান এখন মধ্যপ্রাচ্যে এক অপরাজেয় শক্তিতে পরিণত হওয়ার পথে। ম্যানফোর্ডেসের মতো আধুনিক অস্ত্রগুলো যদি পুনরায় ইরানে পৌঁছায়, তবে আগামী দিনে আকাশপথে মার্কিন ও ইসরায়েলি আক্রমণ মোকাবিলা করা ইরানের জন্য আরও সহজ হয়ে উঠবে। যুদ্ধবিরতির এই শান্ত পরিবেশের নিচে যে এক বড় ধরনের সামরিক প্রস্তুতির ঝড় বইছে তা একেবারে স্পষ্ট। শেষ পর্যন্ত এই সমরাস্ত্রের খেলা মধ্যপ্রাচ্যকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। বন্ধুরা, কোনো বোমা বিস্ফোরণ হলো না, কোনো তেজস্ক্রিয়তা ছড়ালো না, অথচ চোখে পলকে একটি আধুনিক শহর ফিরে গেল পাথর যুগে। ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যের সমীকরণ মেলাতে ব্যস্ত, ঠিক তখনই কিম জং উন বিশ্বকে দেখালেন তার অদৃশ্য মরণাস্ত্র। বিশ্ব রাজনীতিতে এখন আর কেবল পেশিশক্তির লড়াই নয়, বরং মেধা ও অদৃশ্য প্রযুক্তির এক ঠান্ডা লড়াই চলছে। একদিকে কিম জং উনের ব্ল্যাকআউট বোমার হুমকি, অন্যদিকে চীনের সহায়তায় ইরানের সামরিক পুনর্গঠন, সব মিলিয়ে এক অস্থির সময়ের দিকে এগোচ্ছে পৃথিবী। ট্রাম্পের নতুন প্রশাসন এই দ্বিমুখী চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে, সেটাই এখন দেখার বিষয়। খবর সংযোগের এই বিশেষ বিশ্লেষণটি আপনার কাছে কেমন লেগেছে? ইরান ও উত্তর কোরিয়ার এই নতুন রণকৌশল কি বিশ্ব শান্তির জন্য বড় হুমকি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনি বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, হোক তা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার। আল্লাহ হাফেজ।